করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, কারণ সামনে হলো বার্ষিক পরীক্ষা। আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন সম্বন্ধে একটু আলোচনা করব। সেই সম্বন্ধে তোমরা আজকে একটু এই ক্লাসটা মনোযোগ দিয়া শুনো। তাহলে প্রথমেই যে সকল পদার্থই পরমাণু দিয়ে গঠিত। এই এই পরমাণুগুলোই পদার্থের মধ্যে সুবিন্যস্তভাবে থাকে। যে রাসায়নিক শক্তির মাধ্যমে অণুতে পরমাণু সমূহ পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। একটা অণুর মধ্যে তোমার পরমাণুগুলো যে সুবিন্যস্তভাবে থাকে, পরস্পরের সাথে যুক্ত থাকে, এইটা হলো রাসায়নিক বন্ধন। তারপরে এই রাসায়নিক বন্ধন সম্বন্ধে আলোচনা হইতেছে এখন হলো যুদ্ধতা ইলেকট্রন। যুদ্ধতা ইলেকট্রন কোনটা? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরের বা কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাই হইল যুদ্ধতা ইলেকট্রন। যুদ্ধতা ইলেকট্রন এখানে হইল তোমার ধরো কে, এল, এম, এন, এগুলো হলো স্তর, এগুলো হলো ইলেকট্রন স্তর। এই স্তরের মধ্যে নাইট্রোজেনের তোমার পারমাণবিক সংখ্যা 7 আছে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। এর বিন্যাস করলে প্রথম স্তরে 2টা যায়, তারপরে স্তরে 8টা ধরে, কিন্তু আছে আমার কয়টা? আর 5টা আছে, তাহলে 5। সর্বশেষ স্তরে তাহলে এর কয়টা ধরলো? 5টা। এই সর্বশেষ স্তরের ইলেকট্রনই হইল যুদ্ধতা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের যুদ্ধতা ইলেকট্রন 5। একইভাবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রথম স্তরে 2, পরের স্তরে 8, পরের স্তরে হইল 7। এখন দেখা যাচ্ছে সর্বশেষ স্তরে 7টা আছে, তাহলে ক্লোরিনের যুদ্ধতা ইলেকট্রন 7। কারণ হলো তোমার এখানে 17টা, প্রথম স্তরে ধরে 2টা, পরের স্তরে ধরে 8টা, তাহলে এই জন্য 8 আর 2 10টা চলে গেল, আর এখানে এই এম স্তরে আসলো আর 7টা, তাহলে তোমার এই 7টাই হইল তোমার ক্লোরিনের যুদ্ধতা ইলেকট্রন। এইবার আসতেছে যুজনী বা যুদ্ধতা। যুজনী কারে কয় বা যুদ্ধতা কারে কয়? ওটা হলো যুদ্ধতা ইলেকট্রন, এখানে হলো যুদ্ধতা কারে কয়। তাহলে যুদ্ধতা বা যুজনী কারে কয়? অণু গঠনকালে একটা অণু পরমাণু মিললে অণু সৃষ্টি হয়। এই এক বা একাধিক পরমাণু মিললে অণু সৃষ্টি হয়। এই অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু সাথে অপর একটি মৌলের কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যুজনী বা যুদ্ধতা বলা হয়। তাহলে অবশ্যই 2টা পরমাণু লাগবে, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যুক্ত হবার ক্ষমতা থাকতে হবে, তাহলে ওই ক্ষমতাটাই হলো তোমার যুদ্ধতা। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন এর যুজনী, এটা আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের যুজনী আমরা এক ধরে নিয়ে অন্যগুলির যুজনী আমরা নির্ণয় করি। যেমন কোনো মৌলের একটি পরমাণুর হাইড্রোজেনের যতগুলি পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাই হইল ওই মৌলের যুজনী। মানে হাইড্রোজেন দিয়ে আমরা নির্ণয় করি, হাইড্রোজেন বা ক্লোরিন দিয়ে আমরা নির্ণয় করে থাকি। যেমন হাইড্রোজেন এর সাথে ক্লোরিন যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড যৌগের অণু গঠন করে। তাহলে এখানে ক্লোরিনের যুজনী 1। কেন ক্লোরিনের যুজনী 1 হইল? দেখো এখানে হাইড্রোজেন আমরা বলছি যে হাইড্রোজেনের যুজনী 1, তাহলে হাইড্রোজেনের সাথে এই ক্লোরিন মৌলটা যুক্ত হয়েছে, তাহলে এখানে ক্লোরিন মৌলের যুজনী 1 পাওয়া গেল। যেমন আরও যেমন ধরা যায় সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম ক্লোরাইড যদি এটা করা যায়, সোডিয়াম পরমাণুটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এই যে ক্লোরিনের যুদ্ধতা আমরা 1 ধরছি, তাহলে এই সোডিয়াম পরমাণুর যুদ্ধতা কত হবে? এখানে সোডিয়ামের যুদ্ধতা 1, কারণ হলো ক্লোরিনের যুদ্ধতা 1, তাহলে এটা সোডিয়ামের যুদ্ধতা 1। তাহলে অনুরূপভাবে হাইড্রোজেন বা পানির একটা অণুতে তোমার এখানে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, তাহলে এখানে অক্সিজেনের যুজনী, এখানে
সোডিয়ামের যুদ্ধতা, এখানে অক্সিজেনের যুদ্ধতা, অক্সিজেন এর যুদ্ধতা অক্সিজেনের যুদ্ধতা হলো 2, কারণ এখানে 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তাহলে আমরা আগেই বলছি যে হাইড্রোজেন বা ক্লোরিনের যোজনী এক, তাহলে তো কোনো মৌলের একটি পরমাণুর সাথে, আগেই বলা হয়েছে এখানে কোনো মৌলের একটি পরমাণুর এখন আমরা দেখি সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কারে কয়? সর্বোচ্চ যোজনী, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যই সুপ্ত যোজনী। তাহলে আমরা সর্বোচ্চ যোজনী কেমনে বুঝবো? যেমন আমাদের যোজনীগুলি আমাদের জানা থাকতে হবে। যেমন আয়রনের যোজনী, সর্বোচ্চ যোজনী আছে 3, আমরা জানি এটা এই জন্য যোজনীগুলি আগে আমরা জানা থাকতে হবে। আয়রনের সর্বোচ্চ যোজনী 3, তাইলে এখানে ক্লোরিনের সাথে যে আয়রন যে যৌগটা গঠন করছে, তাহলে এখানে আয়রনের যোজনী আইতাছে 2, এখানে আয়রনের যোজনী 2, তাহলে সর্বোচ্চ যোজনীর থেকে সুপ্ত যোজনী, সর্বোচ্চ যোজনী হলো 3, আর এনকা এই যৌগের মধ্যে আয়রনের যোজনী আইলো 2, কারণ হলো 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য আয়রনের যোজনী হইলো এখানে এই যৌগে আয়রনের যোজনী হইলো 2, কারণ হলো 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আর হলো আয়রনের সর্বোচ্চ যোজনী হইলো 3, এই জন্য আমরা এখানে লিখছি আয়রনের সর্বোচ্চ যোজনী 3, এই যৌগে সক্রিয় যোজনী 2, এই যৌগটার মধ্যে সক্রিয় হইলো 2, তাহলে সুপ্ত যোজনী সমান 3 বিয়োগ 2 সমান 1। এই যে তাহলে এই যৌগের মধ্যে আয়রনের সুপ্ত যোজনী 1। আবার অনুরূপভাবে যেমন এটা গেল ফেরাস ক্লোরাইড, আগেরটা পুরোটা হলো ফেরিক ক্লোরাইড। এই যে ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজনী এখানে 3 দেওয়া এই যৌগটার মধ্যে, কারণ 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে আর ক্লোরিনের যোজনী 1, তাহলে 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে বলে আয়রনের যোজনী এখানে 3। তাহলে এই আয়রনের সর্বোচ্চ যোজনী 3 এই যৌগে, এবং এই যৌগে সক্রিয় যোজনী হইল 3, তাহলে 3 বিয়োগ 3 সমান 0। তাহলে এই তোমার ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী 3। এই এবার হলো যৌগমূলক ও তাদের যোজনী কেমনে নির্ণয় করা যায়। দেখো, একাধিক মৌলের পরমাণু বা আয়ন, আগে যৌগমূলকের সংজ্ঞাটা আমরা দেখি। একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি মৌলের পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি পরমাণুর ন্যায় আচরণ করে। এদের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। যেমন নাইট্রেট, এখানে দেখো নাইট্রেটের মধ্যে দেখো নাইট্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, এই 2টা মিললে একটা গুচ্ছ তৈরি হয়েছে। এখানে বিক্রিয়া যখন করতে যাবে এই 2টা একসাথেই যাবে, 2টা আলাদা আলাদাভাবে যাবে না, এই জন্য এটা গুচ্ছ। যে গুচ্ছের তৈরি হইলো এই জন্য এখানে বলছে যে এক বা একাধিক মৌলের পরমাণু একত্রে মিললে যখন একটা গুচ্ছ তৈরি করে তখন এইটা হইলো যৌগমূলক। এই নাইট্রেট একটা ঋণাত্মক আয়ন বিশিষ্ট যৌগমূলক। এই যে তারপরে কিভাবে অ্যামোনিয়াম একটি ধনাত্মক আয়ন বিশিষ্ট যৌগমূলক। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন 2টা মৌল যুক্ত হইয়া একটা মৌল সৃষ্টি হয়েছে। এটা কিভাবে কার্বন এবং অক্সিজেন মিলা কার্বনেট, এখানে কার্বনের ঋণাত্মক আয়ন হয়েছে। এখানে দেখো কার্বনের তোমার আয়ন হলো 2টা, এই যে ঋণাত্মক আয়ন 2-, তাই না? কার্বনের জন্য 2 যোজি। এই আয়নগুলি দ্বারা যোজনী নির্দেশ করে। আবার হাইড্রোক্সাইডের আয়ন হইলো যে -1, তাহলে এই হাইড্রোক্সাইডের যোজনী হইলো 1 এবং এটার আয়ন হইলো -1। তারপরে হইলো তোমার ফসফোনিয়ামের যোজনী হইলো 1, তোমার এর আয়ন হইলো প্লাস আয়ন, একটা আয়ন সৃষ্টি করে। এই তোমার হইলো তারপর হইলো তোমার যৌগের রাসায়নিক সংকেত। হ্যাঁ, যৌগের রাসায়নিক সংকেত কেমন নির্ণয় করতে হয়? মৌলের প্রতীক লিখে, মৌলের প্রতীকটা আগে প্রথমে লিখবো আমরা। যেমন ধরো মৌলের প্রতীক লিখলাম হাইড্রোজেন আর অক্সিজেন লিখলাম, প্রতীক লিখে ওই 2 আগে লিখলাম না, মৌলের প্রতীক লিখে প্রতীকের ডান পাশে এই যে প্রতীক এই যে লিখছি প্রতীকের ডান পাশে
প্রতীকের ডান পাশে নিচে, এই যে ডান পাশে এবং নিচে সংখ্যা দ্বারা মৌল বা যৌগের রাসায়নিক সংকেত লেখা হয়। দেখো তাহলে এইটা হলো পানির সংকেত, এই যে যেমন পানির একটা সংকেত এটা, দেখছো এখানে ওই যে মৌল, একটা মৌল হলো হাইড্রোজেন আর একটা মৌল হলো অক্সিজেন। তোমার ওই যে সংখ্যাটা ডান পাশে এবং নিচে লিখতে হয়, কারণ হলো তোমার এখানে অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। এই হাইড্রোজেনের যোজনী এখানে অক্সিজেন এখানে এসে পড়লো, আর হলো অক্সিজেনের যোজনী এসে পড়লো। এইভাবে আমরা মূলত লিখলে বোঝা সহজ আর কি, এই আর কি। এটা হলো তোমার পানির সংকেত। তারপরে যৌগের সংকেত লেখার নিয়মগুলি কি? দাও, প্রথমে প্রতীকগুলি লিখতে হবে। ওই যে প্রতীকগুলি লিখে পরে প্রতীকের নিচে ডান পাশে সংখ্যা দ্বারা মৌলের বা যৌগের রাসায়নিক সংকেত লেখা হয়। দেখো প্রতীকগুলি প্রথমে লিখতে হবে। যেমন এই যে প্রতীকগুলি লিখছি, লেখা ডান পাশে সংখ্যা দিছি, তাহলে এটা অক্সিজেনের প্রতীক, একটা অক্সিজেনের অণুর প্রতীক একটা। এরকমভাবে নাইট্রোজেনের একটা অণুর প্রতীক, এই যে ওজনের একটা অণুর প্রতীক এখানে। হ্যাঁ, তাহলে কি বললো যে মৌলের এক বর্ণের হইলে, যদি মৌলটি যদি এক বর্ণের হয় তাহলে প্রতীক লিখে ডাইন পাশে নিচে সংখ্যা বসাইলেই মৌলের সংকেত হয়ে যায়। এই মৌলের প্রতীকগুলি এক বর্ণের, অক্সিজেন, নাইট্রোজেন। এই যে যেমন অক্সিজেনের একটা অণু, নাইট্রোজেনের একটা অণু, ওজনের একটা অণু, তাহলে এগুলি হলো এক বর্ণের প্রতীক। তারপরে আবার দুইটি ভিন্ন মৌলের যৌগের অণু যদি দুইটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় আর কি, হইলে তাহলে তোমার যেমন অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, তাই না? এটা হলো এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা, তোমার অ্যালুমিনিয়ামের যোজনী হইল 2, অক্সিজেনের অ্যালুমিনিয়ামের যোজনী হইল 3, আর অক্সিজেনের যোজনী হইল 2। এই অ্যালুমিনিয়ামের যোজনী গেল অক্সিজেনের যোজনী আইসা পড়লো অ্যালুমিনিয়ামের মধ্যে, অর্থাৎ মৌলের ডান পাশে নিচে প্রতীক দিয়ে লিখলাম। একইভাবে অক্সিজেন তোমার অ্যালুমিনিয়ামের যোজনী গেল অক্সিজেনের মধ্যে, নিচে লিখলাম। অর্থাৎ যদি আমরা এইটা বলি, যদি অক্সিজেনের যোজনী হলো 2, তাহলে 3 দুগুণে 6। আবার অ্যালুমিনিয়ামের যোজনী যদি তোমার 3, তাহলে এই যে 3 আবার 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। এটা আবার এভাবেও বলা যায়, এভাবেও হিসাব করা যায়। হ্যাঁ, তাহলে দেখো এখানে তাহলে অ্যালুমিনিয়ামের সংকেতটা হইল Al2O3, এটা অ্যালুমিনিয়ামের সংকেত। অ্যালুমিনিয়াম একটা যৌগ, এই যৌগের সংকেত। তাহলে তোমার 2 বর্ণ বিশিষ্ট মৌল হইলে আমরা এইভাবে লিখবো যে দুইটা বর্ণ আগে আমরা এখানে 2টা বর্ণ লিখে নিব। তাহলে ওই 2টা বর্ণের যেমন মনে করো ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H আর Cl দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো। এই ক্লোরিনেরও যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, এই জন্য এখানে আর কোনো সংখ্যা বসলো না। যদি তোমার বসে আরেকটা যদি সংকেত আমরা লিখি যে সালফিউরিক অ্যাসিড, H2SO4, এই সালফেটের যোজনী 2, এই সালফেট একটা যৌগমূলক, এই যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী হইল 1। তাহলে তোমার ওই হাইড্রোজেনের যোজনী এনো গেল 1 গেল এনো, তারপরে সালফেটের যোজনী এনো এসে বললো। তাহলে এইভাবে আমরা 2 বর্ণ বিশিষ্ট, 2 বা ততোধিক বর্ণ বিশিষ্ট মৌলের যোজনী লিখে থাকি, যোজনী লিখে সংকেত নির্ণয় করতে পারি। এই দেখো, তাহলে তোমার দুইটি মৌলের যোজনী বিভাজ্য হইলে, দুইটি মৌলের যোজনী যদি বিভাজ্য হয়, তাহলে দেখো যেমন কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, তাহলে এই দুই যোজনীগুলি বিভাজ্য হয়। তাহলে তোমার এখানে যদি তোমার আমরা বিভাজ্য করি, যেমন কার্বনের যোজনী হইলো 4 আর হইলো অক্সিজেনের যোজনী হইলো 2, তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে কার্বন হয়ে গেল 2, অক্সিজেন হয়ে গেল 1। তাহলে এই অক্সিজেনের 1 এসে বললো এনো, আর কার্বনের 2 গেল এনে। এইভাবে আমরা তোমার যদি বিভাজ্য হয়, যোজনী যদি বিভাজ্য হয়, তাহলে এইভাবে আমরা তাদের যোজনী লিখতে পারি। তবে আজকের মতো এখানেই শেষ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।